আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল। ইতিবাচক রাজনীতি প্রত্যাশা বিশ্লেষকদের। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার, অভিযোগ অর্থনীতিবিদদের। রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। তত্ত্বাবধায়ক সরকার কিংবা জরুরি অবস্থা জারির আলোচনা গুজব জানালেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পরেও বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় রেলপথ অবরোধ। সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে। চলতি সপ্তাহে বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর ঘণ্টাখানেক আগে রুল জারির পাশাপাশি ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে হাইকোর্ট থেকে এলো নির্বাচন স্থগিতের খবর। মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিট করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮ জনের প্রার্থিতা বাতিল করা হলেও ফরহাদের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচনী ট্রাইব্যুনাল। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রিট বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে রিটকারীকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়। আবেদনটি ২১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ২৬ তারিখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এর ঘণ্টাখানেকের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন চেম্বার আদালত। এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জজের আদালতে এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার আপিল বিভাগে শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ প্রায় সব প্যানেলের প্রার্থীরা। প্রায় সব পক্ষের বক্তব্যই এক, জানিয়ে দেন পূর্ব নির্ধারিত ৯ সেপ্টেম্বরেই হতে হবে ভোট। যদি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হয় তা সফল হবে না বলেও জানান তারা। পরে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত করা হলেও ক্যাম্পাসে মিছিল করেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশটা হঠাৎ করেই উত্তপ্ত। গণমাধ্যমের ব্রেকিং নিউজ, স্থগিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপরেই ফেটে পড়ে সবাই। কথা একটাই, ৯ তারিখেই হতে হবে ডাকসু নির্বাচন। ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে ডাকসুর সামনে থেকে। যেন সব পক্ষই তখন এক সারিতে, এক দাবিতে, এক মিছিলে। ডাকসু ৯ সেপ্টেম্বরে হবে, শিক্ষার্থীরাই জিতবে। এটি যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিতের খবর এলেও বিক্ষোভ করে ছাত্রদলও। স্লোগানেই জানিয়ে দেয় নির্বাচন হতে হবে ৯ তারিখেই। তবে সকালের চিত্রটা ছিল ভিন্ন রকম এক উৎসবের আমেজ, যেখানে সব প্রার্থীরা পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সব পক্ষের আশ্বাস শুনছেন, নিচ্ছেন, ভোটের প্রস্তুতিও। আমরা মনে করি যে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কোনো একটা সার্টেন গোষ্ঠী কাজ করে, যেটার জবাব শিক্ষার্থীরা দিবে, আমরা তাদের সাথে থাকবো। স্যাডলি আসলে বিভিন্ন প্যানেলের বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন সময়ে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। ভয় সংস্কৃতিকে আবার কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, আমরা দিব না। আমরা সবাই এখানে আছি, সবাই একসাথে সম্মিলিতভাবে আছি। পরে বিকেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। কমিটমেন্ট, নিরাপদ ক্যাম্পাস। ২, আবাসন সংকটের সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। ৪, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। ৫, উন্নত পরিবহন। ৬, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ৩৬টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের করা শেষ। শিক্ষার্থীদের বিশ্বাস, মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষই এক থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয় ডরহীন এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে। কথার তর্ক থাকলেও পাশাপাশি প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রায় সব প্যানেলের প্রার্থীরা। এটাকে ইতিবাচকভাবে দেখে সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমন পরিবেশ যেন বজায় থাকে শেষ দিন পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাধাহীন পরিবেশে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের এই বাঁধ ভাঙা উপস্থিতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতাকর্মীর এই ঢল। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উদ্দীপ্ত উচ্চারণ, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অব্যাহত থাকবে বিএনপির সংগ্রাম, সাফল্য আর গৌরবের অগ্রযাত্রা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমাদের আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করা, সেগুলোকে নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। যত রকম ষড়যন্ত্র আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন আশার আলো, কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ
বাংলাদেশের মানুষের যে 15 বছরের যে আশা আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্র রক্ষায় জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন সফল করাই বিএনপির মূল লক্ষ্য। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের মাধ্যমে নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যতবারই হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে ততবারই দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছে। এবারও লক্ষ্যচ্যুত হবে না বিএনপি, জানালেন জনপ্রত্যাশা পূরণের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার। কামরুজ্জামান রাজীব, জিয়া উদ্যান, ঢাকা। ভিন্ন এক বাস্তবতা আর নানামুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অবস্থা ধরে রেখে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায়ের দিকেই এখন দৃষ্টি দলটির। সেই সাথে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বদলে ফেলতে চাইছে পুরনো ধারার রাজনীতিও। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূ রাজনীতির নানা সমীকরণ মাথায় রেখে সম্ভাব্য ক্ষমতাসীন বিএনপিকে অনেক সাবধানে পা ফেলতে হবে। সেই সাথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গতানুগতিক রাজনীতিতে আনতে হবে বড় পরিবর্তন। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। ১৯৭৫-এর পট পরিবর্তনের পর রাজনৈতিক শূন্যতা আর চরম অস্থিরতার মুখে দেশ। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় আসেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বীরুত্তম। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গোড়াপত্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির চমক, সাংগঠনিক দক্ষতা, মানুষের মাঝে মিশে যাওয়ার ম্যাজিক, খুব অল্প সময়েই জিয়াউর রহমান এবং তার গড়া দল বিএনপি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৯ বছর আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম জিয়া হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেল ১.৫ দশক বিএনপি ও জিয়া পরিবারকে যেতে হয়েছে ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে। বেগম জিয়ার কারাবাস, গুরুতর অসুস্থতা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন, দুই শীর্ষ নেতার অনুপস্থিতির মধ্যেও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ আর সাধারণ মানুষের সমর্থনে বৈরী পরিস্থিতি উতরে যায় বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুদিনের প্রত্যাশায় এখন দলটি। বিএনপি জেল জুলুম শিকার হয়েছে, সংগ্রাম রাজপথে ছিল, অনেকেই কারাভোগ করেছেন। বিএনপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে এবং সাম্প্রতিককালে যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে নীতি, পথ এবং বক্তৃতা, বিবৃতি, সেটা আমি মনে করি অনেকটাই ভারসাম্যপূর্ণ, অনেকটাই গঠনমূলক। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নানা অস্থিরতা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বিপরীতে ফ্যাসিবাদের পতনের পর মানুষের মনে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি তা কতটা পূরণ করতে পারে তার উপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। দেশের ভেতরে বাইরে সমস্যাটা অনেক কঠিন।
অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ভূ রাজনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে কাটাবো সবকিছু নির্ভর করে বিএনপিকে কিন্তু আরও কঠিন প্রস্তুতি নিতে হবে যে সুশাসনের জন্যে, গণতন্ত্রের জন্যে এবং সমতার জন্যে। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। দলের নীতি নির্ধারকরা এও জানান, বিএনপি আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় তারই ইঙ্গিত দেয়া হয়েছে দলের 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায়। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। আগামী দিনে ফেসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো। নেতারা জানান, তারেক রহমানের পরিণত দূরদর্শী নেতৃত্ব আর বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। এ সময় রাজনীতিবিদদের কুৎসিত বললে সংস্কার কে বাস্তবায়ন করবে তা নিয়েও প্রশ্ন তোলে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সংস্কার করতে না পারা সরকারের ব্যর্থতা বলেও জানান সংস্কার কমিশনের 2 সদস্য। শরফুল আলমের রিপোর্ট। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর 12টিরও বেশি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্র, সংবিধান, নির্বাচন ও অর্থনীতি সহ বেশিরভাগ সংস্কার প্রস্তাবনা হাতে এসেছে তাদের। অথচ বছর পেরিয়ে গেলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। তাই সংস্কার নিয়ে বর্তমান সরকারের রূপরেখা ও উৎসাহ নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক ও ব্যবসায়ীরা। নির্বাচনের আগে সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। তাদের মতে সংস্কার ছাড়া ঝুঁকির মুখে পড়বে নির্বাচন। নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। তাদের যে সক্ষমতা আমরা গত 13 মাসে দেখেছি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়ী সংগঠনগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেজুর বৃত্তিহীন ভূমিকা পালন করাটা অত্যন্ত জরুরি। নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। যেসব সংস্কারে সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেগুলো কেন এখনো বাস্তবায়ন করা হচ্ছে না সে বিষয়ে ব্যাখ্যা চান বিশেষজ্ঞরা। এ সময় প্রস্তাবনা দিলেও সংস্কার সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্বয়ং সংস্কার কমিশনের সদস্যরা। এই যে সংস্কার প্রক্রিয়া, তার মধ্য দিয়ে এখন বলতে চাই এখনো করাটা সম্ভব। নির্বাচনের আগে আরো 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসও যদি সরকার আন্তরিক হয়, আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনো কিন্তু অনেক কাজ করার আছে। নির্বাচনটা যাতে যে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমাদের এই সিজন ওয়াচের সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। কারণ এগুলো আমাদের অবশ্যই আমাদের হইতে হবে। আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। নাগরিকদের মতামতের ভিত্তিতে সব সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির বৈঠক ঘিরে তত্ত্বাবধায়ক সরকার কিংবা জরুরি অবস্থা জারির যে আলোচনা চলছে তাকে গুজব বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এসব বৈঠক রুটিন ওয়ার্ক, এতে বিচলিত হবার কিছু নেই। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে তাঁর বাসভবনে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এর পরদিনই তিনি বৈঠক করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে।
সেনাপ্রধানের এসব বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন জরুরি অবস্থা জারি হতে পারে, আবার কেউ বলছেন গঠিত হতে পারে তত্ত্বাবধায়ক সরকার। তবে আইন উপদেষ্টা বলছেন সেনাপ্রধানের বৈঠক রুটিন কাজের অংশ, এতে বিচলিত হবার কিছু নেই। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবে তা কেটে যাবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা স্যার? না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয় না। রাজনৈতিক মতপার্থক্য যদি থাকে শেষ পর্যন্ত, তখন কি সমান্তরাল নির্বাচন সম্ভব হবে? এটা তো আপনার যদির ব্যাপার বললেন। হ্যাঁ, নির্বাচন আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী যে কোনো দেশেই এমনটা হয়। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে, এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। আবার নিরাপত্তা পরিস্থিতির উন্নতিতে সরকার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সাম্প্রতিক চীন সফর ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। এ সময় বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন ডক্টর ইউনূস। একই সাথে বাহিনীর মধ্যে দৃঢ় কমান্ড কাঠামো এবং জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময় সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান চলমান গুজবে কান না দেয়ার। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে প্রভাব বিস্তার কিংবা কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বিকেলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সিএসি বলেন, যে কোনো সময় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন সিইসির সাথে। বৈঠক শেষে ট্রেসি জ্যাকবসন বলেন, বাংলাদেশের ভোটের ফলাফলে প্রভাব বিস্তার করবে না যুক্তরাষ্ট্র। এদেশের জনগণের মতো যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করবে না, এমনকি ভোটের ফলাফলের উপরও প্রভাব বিস্তার করবে না। এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।
That is for the people of Bangladesh. সিইসি জানান নির্বাচন নিয়ে নানা গুজব এবং মব কালচার নিয়ে জানতে চেয়েছেন ট্রেসি জ্যাকবসন। তবে আসন্ন নির্বাচনে কেউ মব সৃষ্টি করতে চাইলে তারা সুবিধা করতে পারবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়, সব লোক যেখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না। যে কোনো সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পাশাপাশি সব বাহিনীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও হল ছাড়ার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে আন্দোলনকারীরা। এতে বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের 2 দিন পরও ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 144 ধারা জারির মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দিলেও অনেকেই তাতে সাড়া দেয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন তারা, এতে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ। শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি মেনে না নিয়ে হল বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হল থেকে নির্দেশনা দিয়েছিল, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা সবাই হলে অবস্থান করছি এবং আমরা অবশ্যই হলে থাকবো এবং রাজপথে আছি। আজকে আমরা রেল লাইন অবরোধ করেছি কারণ প্রশাসনের কাছ থেকে এরকম কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা আমাদের দাবি নিয়ে অটল আছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় সাধারণ মানুষের ঘরবাড়ি, লুট করা হয় দোকানপাট, সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা লুটপাট চালিয়েছে। আমাদের ঘরবাড়ি না, আমাদের সব শেষ করে দিয়েছে। এমনকি একটা কারেন্টের মিটার সহ ভেঙে মানে লোহা দিয়ে দা দিয়ে কোপাতে কোপাতে ভেঙে সব শেষ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী লুটপাটের সাথে সম্পৃক্ততা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় উপাচার্য সহ সকলের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যেখানে হচ্ছে রক্তকয়ী সংঘর্ষে লিপ্ত, তাদের অনেক আহত হচ্ছে, এসব খোঁজ পাওয়ার পরেও তারা কেন নিয়োগ বোর্ডে বসলো আর কি। আগে কি শিক্ষার্থীদের জীবন না শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া? আমরা আমাদের অভিভাবকের জায়গায় কোনো তুচ্ছ মানুষ চাই না, আমরা আমাদের অভিভাবক চাই। আমরা দায়িত্বশীল জায়গায় আমাদের অভিভাবক চাই, কোনো তুচ্ছ মানুষকে আমরা ভিসি হিসেবে চাই না, আমাদের অভিভাবক লাগবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। যারা সহিংসতায় অংশগ্রহণ করেছে সেটি কোনো দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো কি সুযোগ নেই। দুদিনের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে 21 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, নূরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে সময় লাগবে 4 থেকে 6 সপ্তাহ। আরও 1 সপ্তাহ নুরুল হক নূরকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার খেতে পারছেন তিনি। এদিকে তাকে দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ওনার সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। আপনি জানেন যে ওনার যে নাকের হাড়ে যেটা ফ্র্যাকচার হয়েছে বা ম্যাক্সিলা যে ফ্র্যাকচার হয়েছে, এটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে এটা পুরোপুরি ভালো হতে। আর ওনার যে চোখে যে রক্ত জমাটা আছে, এটাও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এই মামলায় গত 9 দিনে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞে প্রত্যক্ষদর্শী 29 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় 40 জনের মতো সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ ট্রাইব্যুনালে একজন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সহ সাক্ষ্য দেন 6 জন। তাদের মধ্যে রয়েছেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মোহিদ হোসেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দুপুর 12টার কিছু আগে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জিন্দাবাজারের দিকে যাচ্ছিল মিছিলটা, সেই মিছিলের পেছন থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই আক্রমণ করে। এই আক্রমণে সারা শরীরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবু তরাব পড়ে যান, বসে পড়েন এবং ওইখানে কোনো যানবাহন না থাকায় উনি নিজেই রিক্সাতে করে প্রথমে নিয়ে যান সিএনজির কাছে, তারপরে সিএনজিতে করে নিয়ে যান। উনি আরও একটা কথা বলেন যে উনি পুলিশকে নিষেধ করেছিলেন যে আমরা সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছি, হাত তুলে ইশারা করেছিলেন, তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা মিটফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের প্রথম নামাজে জানাজা আগামীকাল সকাল 8টায় জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জের রসুলপুর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের বাইতুল ফালা মসজিদে বাদ এশা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে। আলহাজ মকবুল আহমেদ চৌধুরী বাংলাদেশের রাসায়নিক শিল্প জগতের অন্যতম ব্যবসায়ী। কর্মজীবনে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও কন্যা রেখে গেছেন। মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত ও অনুরাগীদের মাঝে। গুণী এই মানুষের বিদায় শোকাহত এটিএন বাংলা পরিবার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G সেবা চালুর ঘোষণা দিল রবি আজিয়াটা পিএলসি। রবির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, দেশের অগ্রযাত্রায় 5G প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি শুধু দ্রুত গতির কানেক্টিভিটি নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে রবির 5G সেবা সক্রিয় করা হয়েছে। এর আওতায় ঢাকার ফকিরাপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা, মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশী এবং সিলেটের সাগর দিঘির পাড় এলাকায় রবির 5G সেবা সক্রিয় রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এরিকসন ও হুয়াওয়ের যৌথভাবে 5G উপযোগী নেটওয়ার্ক ডিভাইস এবং সলিউশন ইকোসিস্টেম তৈরি করছে রবি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী, রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ উপস্থিত ছিলেন। এবার খেলার খবর।
নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে 104 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এত কম রানের টার্গেটে কখনো হারেনি টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 2 রান। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ডাচরা। সেই বিপর্যয়ে আর তারা ঠেকাতে পারেনি। সিরিজে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেয়েই ডাচ শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। 2 বলে তুলে নেন 2 উইকেট। নিজের ওভারে দ্বিতীয় বলে ম্যাক্স ও দাউদ এবং তৃতীয় বলে তেজা নিদা মনুরুকে সাজঘরে ফেরত পাঠান। তাতে 14 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয় নেদারল্যান্ডস। দলের 37 রানে 17 বলে 24 রানে থাকা বিক্রমজিৎ সিংকে তুলে নেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন আরিয়ান দত্ত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল। ইতিবাচক রাজনীতি প্রত্যাশা বিশ্লেষকদের। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার, অভিযোগ অর্থনীতিবিদদের। রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। তত্ত্বাবধায়ক সরকার কিংবা জরুরি অবস্থা জারির আলোচনা গুজব, জানালেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পরেও বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়, রেলপথ অবরোধ। সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে। চলতি সপ্তাহে বন্ধ থাকবে ক্লাস, পরীক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।